শফিকুল ইসলাম। ওকে, সো গত 2 দিনে আমরা ব্লক চেনের ইন্ট্রোডাকশনটা বোঝার ট্রাই করেছি বা জানার চেষ্টা করেছি। এখন আজকে আই রিপিট, সবাই নিজ নিজ দায়িত্বে মিউট রাখবেন। ওকে, আমাকে যদি বলতে না হয়। ওকে, এখন আমাদের একটা বিগেস্ট কোয়েশ্চেন আপনাদের উপরে, সেটা হলো যে আমরা জানি যে ব্লক চেন হচ্ছে ডিসেন্ট্রালাইজড। ইট মিনস এখানে কি নাই, এখানে কোনো থার্ড পার্টি নাই। এখন থার্ড পার্টি কোথায় আছে? থার্ড পার্টি আছে হচ্ছে ওয়েব টুতে। থার্ড পার্টি কোথায় আছে? ওয়েব টুতে আছে। থার্ড পার্টি যদি ওয়েব টুতে থাকে, এই ওয়েব টু এর আসলে কাজ কি? সরি, মানে থার্ড পার্টির কাজটা কি? আমরা বলতেছি যে ব্লক চেন বা ওয়েব থ্রি হচ্ছে ডিসেন্ট্রালাইজড। সো ডিসেন্ট্রালাইজেশনে আমাদের কোনো থার্ড পার্টি নাই। আবার থার্ড পার্টি কোথায় আছে? ওয়েব টুতে আছে। কোয়েশ্চেনটা হলো ওয়েব টুতে থার্ড পার্টির কাজটা কি আসলে? দেখুন, ওয়েব টুতে থার্ড পার্টির কাজ হচ্ছে আসলে, যদি আমরা গতদিন একটা এক্সাম্পল নিয়েছিলাম ক্লাসের। হুম। সো ক্লাসে যদি সিআর না থাকে, তাহলে ঘটনা কি ঘটবে একটু বলুন দেখি আমাকে। সিআর না থাকলে কি হবে? সিআর যদি না থাকে, তাহলে পরে মনে করুন ক্লাসে 50 জন স্টুডেন্ট আছেন। 50 জন স্টুডেন্ট, মনে করুন আপনি টিচার, রহিম সাহেব টিচার। তো রহিম সাহেব ঘুম থেকে উঠার পর 50 জন স্টুডেন্ট কি করবে? কল দেওয়া শুরু করবে, স্যার আজকে কি ক্লাস আছে, স্যার আজকে কি এক্সাম আছে, স্যার আজকে কি সিটি পরীক্ষা আছে, স্যার আজকে কি পড়াবেন। একদম হট্টগোল শুরু হয়ে যাবে, তাই না? তো এই হট্টগোল যাতে না হয়, বিশৃঙ্খলা যাতে না হয়, এই জন্যই কিন্তু সিআর নির্বাচন করা হয়। সো সিআর মূলত কি করে? 50 জনের প্রতিনিধি হয়ে একমাত্র ব্যক্তি হিসেবে টিচারদের সাথে কমিউনিকেট করে। এই ক্ষেত্রে টিচারদেরকেও মানে পেরেশানির মধ্যে যেতে হয় না, আবার হচ্ছে স্টুডেন্টদেরকেও যেতে হয় না হ্যাসেলের মধ্যে দিয়ে, রাইট? এটা হচ্ছে সিআর এর কাজ বা সেন্ট্রালাইজেশনের কাজ। একইভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে যেখানে সেন্ট্রালাইজড অথরিটি আছে, থার্ড পার্টি আছে, তারা মূলত কি করে? টোটাল ম্যানেজমেন্টের কাজটা করে, শৃঙ্খলার কাজটা করে, যাতে করে কোনো কিছু বিশৃঙ্খল না হয়। টোটাল জিনিসটা অথেন্টিকেশন থেকে শুরু করে ভেরিফিকেশন, এই সকল কিছু মূলত করে থাকে আমাদের থার্ড পার্টি ওয়েব টুতে। তাহলে এখন প্রশ্ন হলো, ওয়েব থ্রিতে তো ভাই থার্ড পার্টি নাই, ওয়েব থ্রিতে তো কোনো অথরাইজড বা কোনো অ্যাডমিন প্যানেল নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল নাই, তাহলে ওয়েব থ্রিতে তো আমাদের বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। তাহলে অবশ্যই আমাদের ওয়েব থ্রিতে বিশৃঙ্খলা হবে, স্বাভাবিক, রাইট? কিন্তু আসলে কি মানে বিশৃঙ্খলা হয়? যদি বিশৃঙ্খলা হইতো, তাহলে কি ওয়েব থ্রি এক্সিস্ট করতো? এটা কি সাস্টেন করতে পারতো? ডেফিনেটলি পারতো না। তাহলে এটা কি হয় না? বিশৃঙ্খলা এখানে ক্রিয়েট হয় না, যদিও এটা কি ডিসেন্ট্রালাইজড, কোনো থার্ড পার্টি নাই। তাহলে এখন প্রশ্নটা হলো, কোন এমন ম্যাজিক আছে যে ম্যাজিকের কারণে আমাদের ওয়েব থ্রিতে কোনো সেন্ট্রালাইজড পার্টি, কোনো সেন্ট্রালাইজড মানে কি বলে এটাকে, টিম বা অ্যাডমিন না থাকার পরেও একদম সুশৃঙ্খলভাবে আমাদের ওয়েব থ্রি কাজ করে আসতেছে? সো এই ম্যাজিকটার নাম হচ্ছে মূলত, ম্যাজিকটার নাম কি বলতে পারবেন? ম্যাজিকটার নাম হচ্ছে কনসেনসাস প্রোটোকল অর কনসেনসাস মেকানিজম। ওকে, তো এটাই হচ্ছে মূলত সেই ম্যাজিকের নাম, ঠিক আছে? এই ম্যাজিকটা কি করে আসলে? এই ম্যাজিক যেটা করে সেটা হলো, এই ম্যাজিক মূলত কি করে? ওকে, সো কনসেনসাস প্রোটোকল বা কনসেনসাস মেকানিজম মূলত ওই যে থার্ড পার্টির যে কাজটা ছিল না, পুরো আমার সিস্টেমটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, কোনো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা, আমার অথেন্টিকেশন থেকে শুরু করে ভেরিফিকেশন, সবকিছু হচ্ছে মেক শিওর করা, এই সকল কাজগুলো মূলত করে থাকে আমাদের কনসেনসাস মেকানিজম। সো প্রত্যেকটা ব্লক চেইন সিস্টেম যখন ক্রিয়েট করা হয়, তখন ওই সিস্টেমে মূলত কি করা হয়? ওই সিস্টেমে কনসেনসাস প্রোটোকল বা মেকানিজমকে ইমপ্লিমেন্ট করা হয়। আর ওই সময়তে ফিক্স করে দেওয়া হয় যে এই পুরো চেইনটা বা এই পুরো সিস্টেমটা বা এই পুরো নেটওয়ার্কটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত চলবে এই এই রুলসের মাধ্যমে। যদি এটা হয় তাহলে ওইটা হবে, ওইটা হলে এইটা হবে, এইটা না হলে ওইটা হবে না, এরকম যত ধরনের সিনারি ঘটতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং এই কনসেনসাস মেকানিজম বা কনসেনসাস প্রোটোকল দিয়ে ডিফাইন করে ফেলা হয়। তাহলে এভাবে মূলত আমাদের ব্লক চেইনে সেন্ট্রালাইজড কোনো পার্টি না থাকা সত্ত্বেও একদম সুশৃঙ্খলভাবে কি হয়?
আমাদের ব্লক চেইন সিস্টেমটা পরিচালনা করা হয়। তাহলে এই কনসেনসাস প্রোটোকল বা মেকানিজম কি ভাইয়া? কনসেনসাস প্রোটোকল বা মেকানিজমটা হচ্ছে সিম্পলি কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলোর মাধ্যমে মূলত কি হয়, আমাদের কোনো একটা ব্লক চেইন প্রোটোকল বা ব্লক চেইন নেটওয়ার্ক পরিচালনা করা হয়। এখন কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল, দিস ইজ এ কনসেপ্ট। তাহলে এর বাস্তব প্রয়োগ হচ্ছে, বাস্তব ইমপ্লিমেন্টেশন অনেকগুলো রয়েছে। হ্যাঁ, বেশ কিছু কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল রয়েছে। সবচেয়ে পপুলার দুইটা আমরা পড়বো আজকে। তাহলে একটা মানে সবচেয়ে পপুলার হচ্ছে পিওডব্লিউ। পিওডব্লিউ, এটার পূর্ণরূপ হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। এটার পূর্ণরূপ হলো প্রুফ অফ ওয়ার্ক। তাহলে প্রুফ অফ ওয়ার্ক এটা ব্যবহার করা হয়েছে বিটকয়েনে। সো প্রুফ অফ ওয়ার্ক কি পরিমাণ সিকিউর, কি পরিমাণ সেফ, সেটা আপনারা বিটকয়েনের হিস্টোরি দেখলে বুঝতে পারবেন যে বিটকয়েন এখন পর্যন্ত হ্যাক হয়নি। ঠিক আছে? সো বিটকয়েন মূলত প্রুফ অফ ওয়ার্ক এই কনসেনসাস মেকানিজম বা প্রোটোকলটা ব্যবহার করে, এটা ব্যবহার করে। ঠিক আছে? ওকে। তো এখন এই প্রুফ অফ ওয়ার্কের কাজ কি আসলে? প্রুফ অফ ওয়ার্ক বা পিওডব্লিউ বা কনসেনসাস মেকানিজম বা প্রোটোকলের কাজ হচ্ছে আমাদের এই যে বিটকয়েন নেটওয়ার্কটা চলতেছে এখনো পর্যন্ত, 2008 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চলতেছে, এই যে চলতেছে পুরো সময়কালে এই বিটকয়েন নেটওয়ার্কের মধ্যে কিভাবে ঘটনাবলী ঘটবে, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এভরিথিং রিটেন আছে এই পিওডব্লিউর থ্রোতে আর কি। ঠিক আছে? পিওডব্লিউ মূলত জিনিসগুলো কি করে, কন্ট্রোল করে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রুফ অফ ওয়ার্ক কাজ করে কিভাবে, এটা তো আমরা একটু পরে যাচ্ছি। তার আগে আমরা একটু জাস্ট দেখবো যে আমাদের ব্লক চেইনে ডেটা অ্যাড করি কিভাবে, ব্লক চেইনে আমরা ডেটা বা কোনো একটা ট্রানজ্যাকশন কিভাবে করে থাকি সেটা একটু আমরা দেখি। সো ব্লক চেইনে মূলত ট্রানজ্যাকশন করা হয় একটু ডিফারেন্ট ওয়েতে, বা ডেটা অ্যাড করা হয় একটু ডিফারেন্ট ওয়েতে। সো যদি আপনি ডেটা অ্যাড করতে যান বা চান, তাহলে কি করতে হবে জানেন? ডেটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে প্রথমে ওই ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট করতে হবে। ইনিশিয়েট করা মানে কি, আমি উদ্যোগটা নিলাম। সো উদ্যোগটা কি উদ্যোগ নিলাম? এই উদ্যোগ নিলাম যে আমি একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছি। ঠিক আছে? আমাদের নোটগুলা সবাইকে আমরা মানে প্রথম তো ইনিশিয়েট করবো আর কি। হ্যাঁ, তাহলে ইনিশিয়েট মিনস আমি জাস্ট আমার এই নেটওয়ার্কে একটা ট্রানজ্যাকশন করব। ঠিক আছে? ট্রানজ্যাকশন ইনিশিয়েট করার পরে কি করবেন? এইটাকে ব্রডকাস্ট করবেন, ব্রডকাস্ট টু অল নোডস। তাহলে ব্লক চেইনে নোড কি জিনিস বলেছিলাম আমরা? নোড 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 কি জিনিস বলেছিলাম? আচ্ছা, ক্লাস আসলে আমাদের খুব কম সংখ্যক ক্লাস তো, কোনটা রেখে কোনটা পড়াবো এই হয়ে গেছে বিষয় আর কি। হ্যাঁ, এনিওয়ে, প্রবলেম না, আমি চেষ্টা করতেছি। সো ঘটনা হচ্ছে যখন আমরা ইউজ করতে চাইবো আপনার হচ্ছে ব্লকচেন সিস্টেম, তখন অবশ্যই আমাদের ওই সিস্টেমটা, আমাদের একটা ডিভাইস লাগবে ওই সিস্টেমটা ইনস্টল করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি কম্পিউটার, তাহলে এই কম্পিউটারটাকে আমরা নোড বলি আর কি। ঠিক আছে? তাহলে নোড ছাড়া কিন্তু আলটিমেটলি আপনি ব্লক চেইন সিস্টেমে পার্টিসিপেট করতে পারছেন না, বা ডিভাইস ছাড়া, সিম্পলি যদি বলি ডিভাইস ছাড়া পারতেছেন না। হ্যাঁ, সেই ডিভাইসকে বলি আমরা নোড। তাহলে প্রথমে ট্রানজ্যাকশন ইনিশিয়েট করা হয়, ইনিশিয়েট করার পরে এই যে আমি ইনিশিয়েট করেছি বা আমি একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছি, এই তথ্যটা আমি সবাইকে জানাবো। সবাইকে জানালাম যে হে, আমি একটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছি। যখন আপনি জানাবেন তখন নোটসগুলো কি করবে জানেন? নোটসগুলো এটা ভেরিফাই করবে। নোটসগুলো, নোটস উইল ভেরিফাই ইউর ট্রানজ্যাকশন, ভেরিফাই ট্রানজ্যাকশন। তো তারা কি ভেরিফাই করবে? ভেরিফাই করবে যে প্রথমত আচ্ছা আপনি ঠিকঠাক আছেন কিনা, ওকে ঠিকঠাক আছেন। এরপরে ভেরিফাই করবে যে আচ্ছা আপনি 5 টাকা পাঠাতে চাচ্ছেন, মনে করুন কাউকে 5 টাকা পাঠাবেন, এখন আপনার ব্যালেন্সে 5 টাকা আছে কিনা। এই জিনিসটা তারা চেক করবে। এখন আপনি পাঠাতে যাচ্ছেন 5 টাকা, আপনার ব্যালেন্স 2 টাকা, তাহলে তো ইট ডাজেন্ট মেক সেন্স, তাই না? সো তারা কি করবে? তারা চেক করবে যে আচ্ছা একটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি লাগবে ধরুন 1 টাকা, তাহলে 5 টাকা প্লাস 1 টাকা, 6 টাকা আপনার অ্যাকাউন্টে আছে কিনা। তাহলে এগুলো সবকিছু কি করবে? তারা চেক করবে। হ্যাঁ, ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তখন এই নোটসগুলো কি করবে? নোটসগুলো মূলত আপনার এই ট্রানজ্যাকশনটাকে সেন্ড করবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গ্রামার ঠিক রেখে ইয়ে করতেছি না, ঠিক আছে? লিখতেছি না। আচ্ছা, একটু ঠিক করে সেন্ড করবে ট্রানজ্যাকশনটাকে। কোথায় সেন্ড করবে? একটা আনকনফার্ম ট্রানজ্যাকশন পুলে সেন্ড করবে। সো আনকনফার্ম ট্রানজ্যাকশন পুল কেন ভাই? কারণ হচ্ছে যে এই পুরো নেটওয়ার্কে মানে এরকম তো না ঘটনা যে শুধুমাত্র আপনি কি করতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন, এরকম তো না, হাজার হাজার লক্ষ লক্ষ নোড আছে, যে কেউ করতে পারে, তাই না? তাহলে যেগুলো হচ্ছে আনকনফার্ম, সেগুলো সেগুলো যেন পুল আছে। হ্যাঁ, পুল।
তাহলে এই পুলে মূলত সেগুলো কি করা হবে, সেন্ড করা হবে। তাহলে এখানে মূলত সেন্ড করে ফেলবেন। এখন সেন্ড করার পরে এই যে আপনি ট্রানজাকশনটা করবেন, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্যাট ইউ আর অথেন্টিক। এই ভেরিফিকেশনের জন্য মূলত একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে মাইনিং। তাহলে মাইনর্সরা, যারা মাইনিং করে তাদেরকে বলা হয় মাইনর্স। তাহলে মাইনর্সরা কি করবে, মাইনর্স উইল পে এ ট্রানজ্যাকশন, এবং এই ট্রানজ্যাকশনে যখন তারা সিলেক্ট করে বা পিক করে এখান থেকে, তখন তারা দেখে যে কোন ট্রানজ্যাকশনটার ট্রানজ্যাকশন ফি হচ্ছে কি রয়েছে, বেশি রয়েছে। যেটা বেশি থাকে ওগুলো থেকে তারা কি করে, একটাকে পিক করে ফেলে। পিক করার পরে তারা হচ্ছে মাইনিং করে। হ্যাঁ, মাইনিং হ্যাপেন। এরপরে হচ্ছে মাইনিং করার পরে, মাইনিং এ কি করা হয়, মূলত মাইনিং এ মূলত একটা প্রবলেম সলভ করতে বলা হয়। একটা প্রবলেম সলভ করতে বলে। তাহলে এই প্রবলেমটা যদি সলভ করতে পারে, তাহলে তারা কি করবে, সাবমিট করবে কাকে, সাবমিট টু নোটস। হুম তাহলে নোটদেরকে সাবমিট করবে, নোটদেরকে মানে সাবমিট করার পরে নোটস উইল ভেরিফাই যে এই প্রবলেম যেটা আমি সলভ করতে দিয়েছিলাম সেটা ঠিকভাবে সলভ করেছে কিনা, উইল ভেরিফাই দ্য সলিউশন। যদি সলভ করতে পারে, তাহলে পরে ফাইনালি কি হবে, ব্লকটা মানে এই ডেটাটা ব্লকে বা ব্লকটা অ্যাড হওয়ার পারমিশন পাবে। ঠিক আছে, তাহলে পারমিশন অ্যাপ্রুভড। তাহলে অ্যাপ্রুভড হলো, এবং এরপরে এভরি নোটস কি করবে, নোটস উইল অ্যাড দ্য নোটস উইল অ্যাড দ্য ব্লক টু দেয়ার চেইন, টু দেয়ার চেইন। ঠিক আছে, তাহলে পরে যখন মাইনিংটা সাকসেসফুল হবে, তারা কি করবে, এই ব্লকটাকে অ্যাড করার পারমিশন দিবে, এবং এই ব্লকটাকে তখন সবাই কি করে নেবে, প্রত্যেকে চেইন আপডেট করে নিবে। এই হচ্ছে মূলত আমাদের ব্লক চেইনে কোন একটা ব্লক অ্যাড করার প্রসিডিওর। ঠিক আছে, তাহলে এখন এখানে হচ্ছে আমাদের একটা আননোন জিনিস থাকলো কি, যে মাইনিংটা কি, আসলে মাইনিং এ কি করা হয়। আমি বললাম মাইনিং একটা প্রবলেম সলভ করতে বলবে। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি পিওডব্লিউ তে। মাইনিং হচ্ছে আসলে কনসেনসাস মেকানিজম। আমরা বললাম যে অনেকগুলো কনসেনসাস মেকানিজম আছে। সো পিওডব্লিউ একটা, পিওএস একটা। ঠিক আছে, সো পিওডব্লিউ তে মূলত হচ্ছে ভেরিফাই করার জন্য, অথেন্টিসিটি প্রুভ করার জন্য মূলত আমাদের প্রয়োজন হয় মাইনিং এর। এটা অন্য যেগুলো ইয়ে আছে, এক একটাতে এক একটা প্রোটোকলে এক এক রকম বা এক একটা ওয়েতে মূলত কি করা হয়, ভেরিফাই করা হয়। পিওডব্লিউ তে ভেরিফাই করা হচ্ছে মাইনিং এর মাধ্যমে। তাহলে এখন কোয়েশ্চেন হলো যে ভাই, পিওডব্লিউর এই মাইনিংটা আসলে কি, মাইনিং এ কিভাবে কাজ হয়। এবং এখানে একটা বিষয় বলি, যদি একজন মাইনর সাকসেসফুলি মাইনিং করতে পারে, তাহলে হিউজ পরিমাণে রিওয়ার্ড ফি পায়। কত পায় জানেন, এটা ইনিশিয়ালি ছিল 50 BTC, বাট এটা এভরি 4 ইয়ার্স পর ইয়ার্স পর কি হয়, ইয়ার্স পরে হাফ হয়। এই হাফ হয় একটা রুলের মাধ্যমে, দা হালভিং রুল। এই রুলের মাধ্যমে কি হয়, হাফ হয়ে যায়। সো হাফ হয়ে 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 এখন সম্ভবত 3.12 175 সম্ভবত, বা 1 to 5 মেবি। হ্যাঁ, 1 to 5 BTC। হুম রিওয়ার্ড ভি পাই। সো আপনি চিন্তা করুন, আপনি যদি একটা ব্লক সাকসেসফুলি মাইনিং করে অ্যাড করতে পারেন, আপনি 3.125 নাও ডেজ, এখনকার কথা বলছি 2025 সালে, 1 to 5 BTC পাবেন। তার মানে 4 কোটির উপরে টাকা পাবেন। আপনি চিন্তা করেছেন, একটা সিঙ্গেল মাইনিং এর ফলে, মানে সাকসেসফুল মাইনিং এর ফলে। তাহলে এখন অনেকে মনে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, মাইনিং মাইনিং যোগ করে যদি এত টাকা পয়সা পাওয়া যায়, কেন আপনার কোর্সে ভর্তি হবো? মানে কেন আপনার কাছে ব্লকচেন শিখবো? হ্যাঁ, ইট কুড বি এ কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ, খুবই ভ্যালিড কোয়েশ্চেন। তো এখন আমরা দেখবো এই মাইনিং আমরা বলেছি এখন পর্যন্ত কি, যে একটা প্রবলেম সলভ করতে বলা হয়, বাট এই প্রবলেমটা কি আসলে, চলুন এবারে সেটা আমরা বোঝার ট্রাই করি। তাহলে এখন মূলত আমরা মাইনিং কি জিনিস সেটা দেখবো। ঠিক আছে, থার্ড ইজ মাইনিং। ঠিক আছে, তো আমরা বলেছি ভাইয়া যে দিস ইজ এ ব্লক। এই ব্লকে থাকে দুইটা পার্ট, এখানে একটা পার্ট, এবং এই পার্টে কি থাকে, মূলত হেডার। তাহলে এই হেডারের মধ্যে কি থাকে মূলত, হেডারে হেডারের মধ্যে থাকে আমাদের ব্লক নাম্বার। এখানে থাকে ব্লক নাম্বার, এরপরে থাকে মার্কেল ট্রি বা মার্কেল রুট। হ্যাঁ, তো মনে করুন ফর্ম, এই দুইটা ইনফরমেশন এখানে থাকে। হুম এবং এখানে থাকে ডেটা, ডেটা থাকবে। ঠিক আছে, তো আমরা জানি যে প্রত্যেকটা ব্লকের একটা ইউনিক আইডেন্টিটি আছে। সেই ইউনিক আইডেন্টিটিটা হলো কারেন্ট হ্যাশ। আরেকটা আছে কি, আরেকটা আছে প্রিভিয়াস ব্লক হ্যাশ, ব্লক হ্যাশ। ঠিক আছে, তাহলে আমরা জানি এই কারেন্ট হ্যাশটা কিভাবে পাই আমরা। কারেন্ট হ্যাশটা পাই মূলত এই টোটাল ব্লকের
ডেটার মানে এই টোটাল ব্লকের সবগুলো এলিমেন্টের উপরে বেসড করে আমরা কারেন্ট হ্যাশটা পাই। তাহলে হেডারে যে জিনিসগুলো থাকে এগুলো নর্মালি চেঞ্জ হয় না, এগুলো আনচেঞ্জড থাকে। তাহলে পরে প্রিভিয়াস ব্লক হ্যাশও আনচেঞ্জ থাকে। তাহলে চেঞ্জ হয় কি, চেঞ্জ হয় মূলত ডেটা। ওই জন্য আমরা বলেছিলাম যে আলটিমেটলি ডেটার উপরে বেসড করে আমরা কি পাই, হ্যাশ পাই। ঠিক আছে। তাহলে মনে করুন যে আমি কারেন্ট হ্যাশ পাইলাম এই ব্লকের জন্য। মনে করুন এরকম একটা কারেন্ট হ্যাশ পাইলাম ABCD। ওকে। এন্ড এরপরে হচ্ছে আরো 60টা ক্যারেক্টার আছে, যেহেতু আমাদের একটা হ্যাশ কয়টা ক্যারেক্টার থাকে, 64টা ক্যারেক্টার থাকে। তাহলে মনে করুন আরো 60টা ক্যারেক্টার, বাট প্রথমে ABCD আমরা পেয়েছি। ওকে। আবার বলছি, আমরা ডেটা রাখলাম। আমরা জানি যে টোটাল ব্লকের কি, টোটাল ব্লকের উপর বেসড করে আমাদের হ্যাশ জেনারেট হয়। কিন্তু এগুলো যেহেতু ফিক্সড, সুতরাং আলটিমেটলি ডেটার উপরে বেসড করে আমাদের কি হয়, আমাদের হ্যাশ পায়। তাহলে আমি মনে করুন ডেটা হিসেবে রাখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এই তথ্যটা মনে করুন আমার ডেটা হিসেবে স্টোর করলাম ব্লক চেইনে। অ্যান্ড এটা স্টোর করার পর আমি কারেন্ট হ্যাশ হিসেবে জেনারেট করেছি ABCD ডট ডট ডট, মানে 60টার কিছু আছে, বাট প্রথমে কি আছে, ABCD আছে। এখন মাইনিং আমি বলেছি একটা প্রবলেম সলভ করতে বলা হয়। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হইলো যে এই যে প্রথমে আপনি ABCD পেয়েছেন, আপনাকে বলা হবে যে প্রথমে তুমি ABCD রাখতে পারবে না, তোমাকে এমন একটা হ্যাশ জেনারেট করতে হবে যেই হ্যাশের প্রথমে থাকবে সবগুলো জিরো। প্রথম চারটা ডিজিট থাকবে জিরো, তারপরে সেটা যে কোনো কিছু হতে পারে। প্রবলেমটা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় প্রবলেম অথবা ক্রিপ্টোগ্রাফিক পাজেল বলা হয়। আবারও বলছি, কি বলা হবে, আপনি পেয়েছেন এবিসিডি, কিন্তু আপনাকে বলা হবে যে আপনি এবিসিডি রাখতে পারবেন না। আপনাকে এমন একটা হ্যাশ জেনারেট করতে হবে যেই হ্যাশের প্রথমে চারটা জিরো আছে। এখন বলুন আপনি আমাকে যে এই হ্যাশটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হ্যাশ পরিবর্তন করতে হবে। এবং হ্যাশ পরিবর্তন করার জন্য আপনি আপনার এই ব্লকে কি করবেন বলেন আমাকে এখন। আপনার ওয়ে কি আছে হ্যাশ পরিবর্তন করার জন্য, নতুন হ্যাশ জেনারেট করার জন্য? বলেন। ডাটা একটু চেঞ্জ করে দিলে তো। কারেক্ট। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, ডেটাকে চেঞ্জ করলে আমরা জানি যে নতুন হ্যাশ জেনারেট হয়, ডেটা চেঞ্জ করলে। এখন আমি মনে করুন ডেটা দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের জায়গায় হেই ওয়ার্ল্ড। হেই ওয়ার্ল্ড দিয়ে আমরা একটা হ্যাশ পাবো, নতুন হ্যাশ পাবো আমরা জানি, তাই না? এখন ওই নতুন হ্যাশটাই আমাদের টার্গেট হ্যাশ হবে, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে পরে আমাকে আবার কি করতে হবে, ডেটা চেঞ্জ করতে হবে। তাহলে এইভাবে ডেটা চেঞ্জ করে 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 যখন আপনি হ্যাশ নিয়ে আসবেন নতুন করে, তখন আপনি এক্স্যাক্টলি যেই ডেটাটা রাখতে চাচ্ছিলেন ওই ডেটাটাই আপনি রাখতে পারবেন না, তাই না? ডেটাটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। ডাজ ইট মেক সেন্স? এর কি সেন্স মেক করে? অবশ্যই না। আবার আমাদের এটাও দেখতে হবে যে আমাদের কাছে টোটাল হ্যাশ কতগুলো আছে। টোটাল হ্যাশ কতগুলো আছে, তো মনে করুন এটা হচ্ছে আমাদের হ্যাশের রেঞ্জ। তাহলে এটা যদি হ্যাশের রেঞ্জ হয়, আমাদের লোয়েস্ট হ্যাশ কোনটা হবে বলেন দেখি, লোয়েস্ট হ্যাশ কোনটা হবে, এবং হাইয়েস্ট হ্যাশ কোনটা হবে বলেন দেখি। হ্যাঁ, সে তো সিরিয়াল নাম্বার থাকে না। সিরিয়াল নাম্বার না, ভ্যালু 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 ওয়াইজ। কিন্তু সবগুলো তো সেম লেন্থের। লেংথ না, ভ্যালু উম, ওয়াইজ, আমি বলেছি ভ্যালু ওয়াইজ কোনটা। ইয়া, যত ওই হাইয়েস্ট। যত টেক্সট যত বড় হবে তত তত মেবি হ্যাঁ হ্যাঁ হ্যাশটা হ্যাঁ, বড় হবে। অ্যাবসলিউটলি, যত বড় হবে তাহলে বড়, বড় ভ্যালুটা কোনটা, আমাদের এই হ্যাশ গঠিত হয় 0 থেকে 9 অ্যান্ড A থেকে F। তাহলে এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা? লোয়েস্ট হলো 0 আর জিরো। হাইস্ট তাহলে 64টা সবগুলো জিরো, এটা জিরো লোয়েস্ট না? আর সবগুলো এক। 64টা জিরো, এটা তো লোয়েস্ট, রাইট? আর 0। হাইস্ট কি হবে, হাইস্ট ভ্যালু F, তার মানে 64টা F। ঠিক আছে নাকি নাই বলেন দেখি? হ্যাঁ জি ভাই। 64টা F, ঠিক আছে। তাহলে এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, তাহলে সবগুলো আপনার হ্যাশ এর মধ্যে আছে, রাইট? এর মধ্যে আছে সবগুলা, তাই না? মানে কথা সত্য জি নাকি মিথ্যা বলেন আমাকে, এর মধ্যে সবগুলো হ্যাশ আছে। তাহলে জি মনে ভাই। করুন আমাদের এই হ্যাশটা বের করতে বলে, তাহলে মনে করুন এই হ্যাশটা আছে এরকম একটা জায়গাতে আছে। তাহলে চিন্তা করুন আমার এতগুলো হ্যাশের মধ্যে থেকে আপনাকে এই জায়গাটা বের করতে হবে। তাহলে এখন 64টা ক্যারেক্টার, 64 ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার দিয়ে আমাদের তৈরি হয়, 16টা ক্যারেক্টার দিয়ে তৈরি হয়। তাহলে 16টা ক্যারেক্টার দিয়ে 64 ক্যারেক্টার বিশিষ্ট কতগুলো হ্যাশ ক্রিয়েট করা যাবে? এখানে ম্যাথের স্টুডেন্ট কে আছেন বা সম্ভাবনা পড়ে এসেছেন কে আছেন?
ডিফারেন্সিয়েশন। হুম হুম, কি বললেন? কোয়েশ্চেনটা কি আবার বলা যাবে? কোয়েশ্চেনটা হলো আমাদের হ্যাশে মানে কোন কোন ক্যারেক্টার গুলো থাকে, হেক্সাডেসিমাল ক্যারেক্টার থাকে তাই না? হেক্সাডেসিমাল ক্যারেক্টার কয়টা? 16টা। তাহলে এই জি 16টা ক্যারেক্টার দিয়ে তো আলটিমেটলি আমি যে কোনো হ্যাশ জেনারেট করি, রাইট? জি জি তাহলে যেই হ্যাশগুলো জেনারেট করি সেগুলো হচ্ছে 64 ক্যারেক্টার বিশিষ্ট। তাহলে আমার প্রশ্ন হলো 16টা ক্যারেক্টার দিয়ে 64 ক্যারেক্টার বিশিষ্ট সর্বমোট সর্বোচ্চ কতগুলো হ্যাশ জেনারেট করা যাবে? ম্যাথামেটিক্স। 64টা। কয়টা? উম, এখন 16 টু দি পাওয়ার 64। হ্যাঁ, অ্যাবসোলুটলি। ওই জন্য বললাম ম্যাথের কে আছেন, হ্যাঁ ম্যাথে এরকম ইয়ে ছিল আমাদের। দুইটা ক্যারেক্টার দিয়ে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো করা যাবে? 2 টু দি পাওয়ার 3, 8টা। ঠিক আছে। সো লেট মি জাস্ট ওপেন স্লাইড। ওকে, সো আমি জাস্ট একটু আপনাদের ম্যাথটা দেখাই, হ্যাঁ। সো ঘটনা হইলো এই যে, হ্যাঁ, তাহলে আমাদের এটা মনে করুন কারেন্ট হ্যাশ পেয়েছি। আমাদেরকে এরকম একটা হ্যাশ বের করতে বলছে যার প্রথমে 4টা জিরো থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অল পসিবল হ্যাশ। এখন ম্যাথটা দেখেন, খেয়াল করেন, এখানে মনে করুন প্রথমে 18টা জিরো বলেছে আপনাকে, যে এমন একটা হ্যাশ আপনি নির্বাচন করেন যেই হ্যাশটার প্রথমে 18টা জিরো থাকবে। তাহলে টোটাল পসিবল হ্যাশ কত? 64 ক্যারেক্টার বিশিষ্ট 16টা নাম্বার দিয়ে। তাহলে এটা হচ্ছে 16 টু দি পাওয়ার 64। তাহলে এই ভ্যালুটা কত জানেন? এই যে 10 টু দি পাওয়ার 77। 10 টু দি পাওয়ার 77 মানে বুঝতেছেন কত বড় নাম্বার এটা, কত বিশাল। 1 বিলিয়নে কয়টা শূন্য হয় জানেন? 1 বিলিয়নে একের পরে কয়টা শূন্য থাকে? 1 মিলিয়নে কয়টা থাকে বলেন? 1 মিলিয়ন 11টা। থেকে কয়টা? 10। 11টা। ছয়টা। 6টা জিরো, 10 লক্ষ। 6টা না, আপনারাই তো কনফিউজ করে দিচ্ছেন দেখছি আমাকে। 1 মিলিয়নে 11টা। কয়টা শূন্য না? 1 বিলিয়ন 10টা মেবি। আচ্ছা, 1 মিলিয়নে হলে ছয়টা। মানে 6টা। 10 লাখ। 10 লাখ মানে তো 6টা শূন্য। তাহলে 1 মিলিয়নে যদি হয় 6টা শূন্য, তাহলে 1 বিলিয়নে 1,000 মিলিয়ন 1 বিলিয়ন না? তাহলে 3টা বাড়তেছে। তাহলে 9টা, একের পরে 9টা শূন্য দিলে 1 বিলিয়ন হবে। ঠিক আছে। আবার 1,000 বিলিয়নে হচ্ছে আপনার 1,000 বিলিয়ন 1 ট্রিলিয়ন। তারপর আরো 3টা বাড়ান, তার মানে হচ্ছে 12টা, একের পরে 12টা শূন্য থাকলে হবে 1 ট্রিলিয়ন। চিন্তা করেন, ট্রিলিয়ন আমাদের কাছে বিশাল অ্যামাউন্ট, এটাতে শূন্য লাগে মাত্র 12টা। আর এখানে একের পরে কয়টা শূন্য আছে? 77টা শূন্য আছে। কেন ইমাজিন কত বিশাল সংখ্যক। তাহলে এত সংখ্যক হ্যাশ থেকে আপনাকে একটা সিঙ্গেল হ্যাশ খুঁজে বের করতে হবে, একটা সিঙ্গেল হ্যাশ। নাও আপনি বলুন মাইনিং কতটা সহজ বা কতটা কঠিন আমাকে বলেন। ঠিক আছে। তাহলে এই যে আমাদেরকে টার্গেট হ্যাশ এটা বের করতে বলেছে, যেটার প্রথমে 18টা জিরো থাকবে। তাহলে প্রথমে 18টা জিরো আছে এরকম হ্যাশের সংখ্যা টোটাল হচ্ছে 2 × 10⁵ তাহলে আমরা প্রবাবিলিটি পড়েছি না? সম্ভাবনা। সম্ভাবনা হেড এবং টেল, হেড পড়ার সম্ভাবনা কত? 1/2, 50%। তাই না? সম্ভাবনা ম্যাথ করেছেন আপনারা? সবার তো করার কথা, বলতো 9 10 ছিল। ছক্কাতে, মানে ছক্কাতে একটা এই জিরো মানে পুট বলেন, আমি ভুলে গেছি তো ভ্যালুগুলো। 3 পাওয়ার সম্ভাবনা কত বলেন দেখি? টোটাল তল কয়টা? 6টা। তাহলে 3 একটা ভ্যালু, তাই না? 1/6। ওয়ান হ্যাঁ, বাই ওয়ান সিক্স বাই সিক্স হ্যাঁ, ওয়ান আপনি বাই এগুলো সিক্স করেছেন তো, মানে জানেন তো এগুলা। চলো, জানেন তো, একটু রেসপন্স করতে হবে। আমি বুঝতে পারতেছি ভাই। হ্যাঁ। কেউ যদি তাহলে কোয়ান্টাম কম্পিউটার মাইনিং করে হ্যাঁ, তাহলে কি হবে? টোটালটা নিচে থাকবে আর যেটা বের করতে চাই সেটা উপরে। তাহলে আমরা যদি এখন বের করতে চাই যে প্রথমে 18টা জিরো আছে এরকম হ্যাশ পাওয়ার চান্স কতটুকু, তাহলে এই যে 10 টু দি পাওয়ার 77 থাকবে নিচে, এটা থাকবে উপরে। তাহলে এইটা যদি আমরা ম্যাথ করি, এই যে দশমিকের পর সম্ভবত 18টা বা 19টা জিরো আছে, তারপর 2%। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে আপনার একটা সাকসেসফুলি হ্যাশ পাওয়ার চান্স, সম্ভাবনা এতটুকু। ইউ গট ইট? এটা কি বুঝতে পেরেছেন? মানে কত জি ভাই। ক্ষীণ আপনার চান্স একটা মাইনিং করে আপনার সাকসেসফুল হওয়ার চান্স কতটুকু। ক্যান ইমাজিন? আচ্ছা ভাইয়া, আই ফিউচারে রিপিট, তো কোয়ান্টাম কম্পিউটার থাকবে, তো সেই ক্ষেত্রে যদি কোয়ান্টাম কম্পিউটার মাইনিং করে তাহলে এটা কেমন তখন হবে? তখন এই যেগুলো এগুলোকে বলি আমরা ডিফিকাল্টি লেভেল গুলো তখন এতটাই কমপ্লিকেটেড হবে যে আপনার হচ্ছে ওই সময় থেকে এত সময়ই লাগবে। এটা এই যে এখানে একটা লাইন লেখা আছে দেখুন, হুম। ডিফিকাল্টি ইজ অ্যাডজাস্টেড এভরি 2016টা ব্লকস, হ্যাঁ, 2016 ব্লকস 2 উইকস। বিটকয়েনে অ্যাভারেজে 10 মিনিটে একটা করে ব্লক অ্যাড হয়। কি বললাম? 10 মিনিট বিটকয়েনে একটা। অ্যাভারেজে 10 মিনিটে একটা করে ব্লক অ্যাড হয়। যদি প্রথম ব্লক অ্যাড হইতে 13 মিনিট সময় লাগে, দ্বিতীয় ব্লক অ্যাড হইতে সময় লাগে কত মিনিট? কত?
এই আপনার ম্যাথ এত উইক কেন? 7 মিনিট। আরো 10 মিনিট। 7 মিনিটস অ্যাভারেজ আমি কি বলি 10, তাহলে প্রথমটা 13 লাগলে পরেরটা 7, প্রথমটা 14 লাগলে পরেরটা 6, প্রথমটা 9 লাগলে পরেরটা 11। ঠিক আছে, অ্যাভারেজ 10 মিনিট থাকবে। তাহলে যদি 10 মিনিটে একটা করে ব্লক অ্যাড হয়, তাহলে 24 ঘন্টাকে 14 দিয়ে গুণ দিয়ে আপনি গুণ দেন, তাহলে 2016টা ব্লক পাবেন। তাহলে প্রতি 2016টা ব্লক পর পর কি করা হয়, এই ডিফিকাল্টি লেভেলটাকে বাড়িয়ে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে যতদিনে কোয়ান্টাম আসবে ততদিন এই ডিফিকাল্টি লেভেলটা ততটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা ভাই মেইন পারপাস ছিল টু নো যে আমাদের মাইনিংটা কতটা সহজ বা কতটা কঠিন। তাহলে এখন কি মনে হচ্ছে যে এটা সহজ কাজ? সহজ কাজ মনে হচ্ছে? একদমই না, এটা এতটা সহজ কাজ না। ঠিক আছে, তাহলে এখন চলে আসি ভাই এই জায়গাতে আমাদের কাছে। এটা কই গেল? হ্যাঁ, তাহলে এই জায়গায় চলে আসি। তাহলে আমরা ভাই বলতেছিলাম যে আমরা নতুন নতুন হ্যাশ কিভাবে জেনারেট করতে পারি। এখন পর্যন্ত যতটুকু পড়েছি, এই ডেটাকে চেঞ্জ করে আমি নতুন হ্যাশ জেনারেট করতে পারবো। এখন আপনি আমাকে বলুন, সমুদ্রের সমান হ্যাশ, এত সমুদ্রের সমান হ্যাশ থেকে আপনি একটা টার্গেট হ্যাশ বের করে আনতে যদি আপনি কন্টিনিউয়াসলি ডেটাকে পরিবর্তন করেন, তাহলে যেই ডেটাটা আপনি কি করতে চাচ্ছিলেন, স্টোর করতে চাচ্ছিলেন, ওই ডেটাটা আপনি আলটিমেটলি স্টোর করতে পারবেন না। ওই ডেটার মানে মানে বংশ পরিচয় থাকবে না ওই ডেটার। সো এটা কখনোই সেন্স মেক করে না। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই একটা সলিউশন দরকার, এবং এমন একটা পাবলিক দরকার যে পাবলিকটা আমাদের ব্লকে কি করে থাকবে, একজন নীরব দর্শক হিসেবে। যেই পাবলিক মূলত আমাদেরকে হেল্প করবে নতুন নতুন হ্যাশ জেনারেট করতে, কিন্তু ওই পাবলিক আমাদের ব্লকের আদার্স কোনো কার্যাবলীর উপরে কি করবে না, হস্তক্ষেপ করবে না, পাওয়ার খাটাবে না। এরকম একটা নীরব দর্শকের মতো পাবলিককে আমাদের দরকার। কথা বুঝতে পেরেছেন? তো এরকম নীরব দর্শকের ভূমিকায় মূলত আমাদের একটা পাবলিক আছে, যেই পাবলিকের নাম হলো নন্স। কি বললাম? নন্স। তো এই নন্স হচ্ছে মূলত একটা র্যান্ডম নাম্বার, এবং নন্সের পূর্ণরূপ হলো নাম্বার অনলি ওয়ান্স ইউজড। এটা একটা কি, এটা একটা র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার। সো এই র্যান্ডম নাম্বার মূলত আমাদের কি করে, এই নর্মস এর ভ্যালু মূলত আমরা বসাইতে পারি। সো এই নর্মস এর ভ্যালু মনে করুন আমি দিলাম 1। হ্যাঁ, তাহলে আমরা নর্মস এর ভ্যালু মনে করুন 1 দিলাম। তাহলে আমরা যদি আমাদের টোটাল ব্লকে যদি কোনো সিঙ্গেল এলিমেন্ট চেঞ্জ হয়, আমাদের নতুন হ্যাশ জেনারেট হবে। জানি নাকি জানি না বলেন? জানি নাকি জানি না? আর এটা কথা বলেন, জানেন না এটা? আপনারা কি আছেন ক্লাসে নাকি নাই? আমি কোয়েশ্চেন করলাম যে আমাদের ব্লকের যে কোনো সিঙ্গেল এলিমেন্ট চেঞ্জ হলে নতুন হ্যাশ জেনারেট হবে, এটা আমরা জানি নাকি হ্যাঁ, জানি না? হ্যাঁ, জি ভাই জানি। এটা এতক্ষণ বলতে এত সময় লাগছে কেন? তাহলে আমার এই ননস এর ভ্যালু যখন আমি চেঞ্জ করতেছি, আমি নতুন হ্যাশ জেনারেট করতে পারতেছি। তাহলে এইভাবে আমি কন্টিনিউয়াসলি ননস এর ভ্যালুটা চেঞ্জ করে 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 কি করতে পারবো, আমি নতুন হ্যাশ জেনারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল যে আমরা নতুন হ্যাশ জেনারেট করতে পারছিলাম না, নতুন হ্যাশ জেনারেট করতে না পারলে আমরা আমাদের টার্গেট হ্যাশটাকে খুঁজে পাবো না। তাহলে ওই টার্গেট হ্যাশটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা কি করতেছি, আমরা একটা পাবলিককে যুক্ত করছি যার নাম নন্স। নন্স হচ্ছে মূলত একটা র্যান্ডম নাম্বার। এই র্যান্ডম নাম্বারটা কন্টিনিউয়াসলি আমরা পরিবর্তন করে 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 কি করতে পারবো, আমাদের টার্গেট হ্যাশটাকে খুঁজে বের করতে পারবো। কথা ক্লিয়ার? এখন এই নন্স ভাইয়া এটা হচ্ছে মূলত একটা ইন্টিজার নাম্বার। এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এবং এইটা মূলত জায়গা নেয় টোটাল 32 বিটস, আমাদের ব্লকে 32 বিটস জায়গা নেয়। এখন এই 32 বিটস আপনি টোটাল নাম্বার রাখতে পারবেন মূলত 0 থেকে 4 বিলিয়ন পর্যন্ত। এটা হচ্ছে এর রেঞ্জ, 4 বিলিয়ন। ঠিক আছে, তাহলে আমি আমার ব্লকে টোটাল 4 বিলিয়ন পর্যন্ত নাম্বার ব্যবহার করতে পারবো। তার মানে 4 বিলিয়ন নাম্বার দিয়ে আমি কতগুলো হ্যাশ জেনারেট করতে পারবো নতুন নতুন? কতগুলা বলেন? বিয়ন এটার উপর বেস করে বানানো যাবে প্লাস। না না, আমার কোয়েশ্চেন হচ্ছে 4 বিলিয়ন ননস দিয়ে আমি কতগুলা হ্যাশ জেনারেট করতে পারবো, নতুন হ্যাশ? অনেক ভাইয়া। আরে ভাই অনেক, নাম্বারটা কত? 4 বিলিয়ন। অ্যাবসলিউটলি। আরে একটা ননস দিয়ে আমি একটা হ্যাশ জেনারেট করতে পারি, মানে যতবার পরিবর্তন করবেন ততটা নতুন পাবেন। তাহলে 4 বিলিয়ন ননস দিয়ে আমি 4 বিলিয়ন হ্যাশই তো পাবো, কমও পাবো না বেশি পাবো না, তাই না? তাহলে আমি 4 বিলিয়ন ননস দিয়ে 4 বিলিয়ন হ্যাশ পাবো। এখন আমাদের টোটাল হ্যাশ কি 4 বিলিয়ন বলেন দেখি? টোটাল হ্যাশ তো 4 বিলিয়নের অনেক গুণ, তাই না? তাহলে এখন মনে করুন আপনার কপাল ভালো না, আপনি প্রথম যে 4 বিলিয়ন নটস ব্যবহার করলেন, এই 4 বিলিয়ন হ্যাশের মধ্যে আপনার টার্গেট হ্যাশটা আপনি পান নাই। তাহলে আরেকটা প্রবলেম তো এসে দাঁড়াইলো। প্রবলেম এসে দাঁড়াইলো নাকি দাঁড়ায়নি বলেন দেখি আমাকে? কি বললাম?
যে প্রবলেম আপনি হচ্ছে। প্রথম 4 বিলিয়ন নন্স ব্যবহার করে ফেলেছেন, 4 বিলিয়ন নন্স দিয়ে 4 বিলিয়ন হ্যাশ জেনারেট করেছেন, কিন্তু এই 4 বিলিয়ন হ্যাশের মধ্যেও আপনার টার্গেট হ্যাশটা নাই। তাহলে এখন কি করবেন আপনি? প্রবলেম তো পড়ে গেলেন। তো এটাও হচ্ছে একটা অ্যানাদার প্রবলেম আমরা পেয়ে গেলাম। তো এখন এই প্রবলেমের সলিউশন আমাদের দরকার যদি আমরা সাকসেসফুলি কি করতে চাই, মাইনিংটা করতে চাই। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমাদের কি দরকার, আরো একটা পাবলিকের দরকার। অ্যান্ড এরকম আরেকটা পাবলিক আছে যেই পাবলিকও মূলত আমাদের কি করে, নীরব দর্শকে আমাদেরকে হেল্প করে। সেই পাবলিকের নাম হচ্ছে টাইম স্ট্যাম্প। সেই পাবলিকের নাম কি ভাই? টাইম টাইম। স্ট্যাম্প। এটা মূলত আমাদের ব্লকের হেডারে থাকে, টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প কি জিনিস ভাই? টাইম স্ট্যাম্প হচ্ছে মূলত একটা সময়। কিসের সময়? এটা হচ্ছে 1970 সালের জানুয়ারির মাসের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত সময়টা সেকেন্ডে কাউন্ট করা হয়। কিসে? সেকেন্ডে। এই যে দেখুন, সেকেন্ডস সিন্স জানুয়ারি 1, 1970, 1970 সাল থেকে এখন পর্যন্ত সময়টাকে সেকেন্ডে কাউন্ট করে। তো এই টাইম স্ট্যাম্পটা আমরা কি করি, আমরা আমাদের ব্লকের হেডারে স্টোর করি। তাহলে এই সময়টা কি হয় ভাই, এই সময়টা মূলত 1 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড পর পর যখন পরিবর্তন হচ্ছে এই সময়টা, এই টাইম স্ট্যাম্পটা, তাহলে কি হচ্ছে, ধরুন নন্স আপনি শেষ করে ফেলেছেন 4 বিলিয়ন পর্যন্ত, শেষ করে ফেলেছেন, তাহলে এটা আর চেঞ্জ করতে পারবেন না নন্স। তাহলে এরপরে অটোমেটিক্যালি 1 সেকেন্ড পর টাইম স্ট্যাম্পটা পরিবর্তন হয়, 1 সেকেন্ড আপডেট হয়। তাহলে 1 সেকেন্ড যখন টাইম স্ট্যাম্পটা আপডেট হচ্ছে, তখন আমার নতুন হ্যাশ জেনারেট হচ্ছে, কারণ আমরা জানি ব্লকের যে কোনো এলিমেন্ট চেঞ্জ হলে হ্যাশ পরিবর্তন হয়ে যাবে। তাহলে টাইম স্ট্যাম্প চেঞ্জের ফলে যখন নতুন হ্যাশ পাচ্ছি, তখন ননসটা আমি কি করতে পারছি, আবার নতুন করে আমি ব্যবহার করতে পারছি, অর্থাৎ রিফিল হয়ে যাচ্ছে। আমি এটাকে আবার কি করতে পারতেছি, জিরো থেকে ব্যবহার করতে পারতেছি। তাহলে এইভাবে আপনি কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট হ্যাশ খুঁজে পাচ্ছেন, এই টাইম স্ট্যাম্প এবং ননসের সাহায্য নিয়ে আপনি কন্টিনিউয়াসলি কি করবেন, নতুন হ্যাশ জেনারেট করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। যখন পেয়ে যাবেন তখন আপনি থামিয়ে দিবেন এবং আপনি সাকসেসফুল হয়ে গেলেন। জাস্ট নোটদেরকে সাবমিট করবেন, তারা ভেরিফাই করে আপনার এটাকে অ্যাড করে ফেলবে। সো এটাই হলো মূলত মাইনিং প্রসেস। অ্যান্ড এই টোটাল মাইনিং প্রসেস, এই যে আমরা হ্যাশ জেনারেট করব, নন চেঞ্জ করব, এই সকল কাজগুলো করে থাকে মূলত কম্পিউটার ডিভাইস দিয়ে আমরা করি। এই ডিভাইসগুলো অনেক হাই কনফিগার হইতে হয়, হাই সিপিইউ, হাই জিপিইউ, র্যাম থেকে শুরু করে সবকিছু অনেক হাই কনফিগার হতে হয়। এবং এই ডিভাইসগুলোকে মানে আপনার শুধু ঠান্ডা রাখতে যে পরিমাণে এসি দরকার হয়, আপনার একটা মাইনিং কোম্পানিতে যত ইলেকট্রিসিটি খরচ হয়, এটা কতটুকু জানেন? ছোটখাটো একটা দেশ চালানো যাবে এই ইলেকট্রিসিটি দিয়ে। এত হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি মাইনিং এ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখন আপনারা হয়তো ফিল করতে পারতেছেন যে মাইনিং এতটা সহজ কাজ না যে আমি চাইলেই একটা কম্পিউটার নিয়ে বসে গেলাম এবং মাইনিং করে ফেললাম। ব্যাপারটা একদম এরকম না। তাহলে এই মাইনিংটা ছিল মূলত আমাদের কার অংশ, পিওডব্লিউ এর অংশ। পিওডব্লিউ ইউজ করা হয় বিটকয়েন এবং ইথেরিয়ামে কিন্তু ব্যবহার করা হয়, ইথেরিয়ামেও আছে, ইথেরিয়ামে বিটকয়েন ব্যবহার, সরি পিওডব্লিউ ব্যবহার করা হয়। তাহলে পিওডব্লিউ এটা হচ্ছে এখন পর্যন্ত সবচাইতে সিকিউর কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল, এবং এটা হচ্ছে মানে সিকিউরিটির দিক দিয়ে আনডাউটেডলি বেস্ট। কিন্তু এর প্রবলেম আছে, কিছু প্রবলেম হইলো এটা একটু স্লো। ওই যে বললাম না, ট্রানজেকশন হয় প্রতি 10 মিনিটে, চিন্তা করছেন 10 মিনিট লাগবে আপনার একটা ট্রানজেকশন করতে। এটা 1 নম্বর প্রবলেম হচ্ছে, এটা একটা স্লো প্রসেস। 2 নম্বর প্রবলেম হচ্ছে এটা হিউজ হিউজ এবং হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে, অর্থাৎ এনার্জি কনজিউম করে, যেটা পরিবেশের জন্য ভালো না। তাহলে পরে এটা অবশ্যই কি আমাদের জন্য একটা কনসার্ন যে আমরা এত হিউজ এনার্জি নষ্ট করতেছি মাইনিং করে করে। ঠিক আছে, তাহলে এটা তো কখনোই কি না, কাম্য না যে আমরা পরিবেশের ক্ষতি করতেছি হাতে ধরে, তাই না? সো এই পিওডব্লিউ এর এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে, এই ডিসঅ্যাডভান্টেজ গুলোকে সলভ করে আরেকটা কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল, তার নাম হচ্ছে পিওএস। পিওএস, এটার পুরো রূপ হচ্ছে প্রুফ অফ স্টেক। তো প্রুফ অফ স্টেক মূলত কিভাবে কাজ করে? প্রুফ অফ স্টেক সিম্পলি বলতেছে ভাই, আমার মানে কনসেনসাস মেকানিজমের মেন কাজ কি বলেন দেখি? মেন কাজ হচ্ছে ভেরিফিকেশন করা, এভরিথিং ভেরিফাই করা। এখন পিওএস বলতেছে ভাই আমার কাজ ভেরিফাই করা, আমি ওই মাইনিং এর মাধ্যমে ভেরিফাই না করে আমি সিম্পলি যে একটা কাজ করবো, সেটা কাজটা কি ভাই? কাজটা হলো যে আমার যে ব্লক চেন সিস্টেম আছে, এই সিস্টেমে যারা পার্টিসিপেট করবে, পার্টিসিপেট কিভাবে করবে, করবে শেয়ার বাই করে। শেয়ার, এটাকে শেয়ারকে বলা হয় স্টেক। হ্যাঁ, স্টেক শেয়ার, এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। তাহলে শেয়ার আপনি পারচেস করবেন, করেই তো আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই নেটওয়ার্কে অংশগ্রহণ করতেছেন। তাহলে প্রুফ অফ স্টেক বলতেছেন যে আমার এই নেটওয়ার্কে যারা
পার্টিসিপেট করবে, হ্যাঁ, যারা স্টেক কিনে পার্টিসিপেট করবে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি একজনকে আমি সিলেক্ট করব। এই মূলত কি করবে, ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, ম্যানুয়ালি কি করবে, ভেরিফাই করবে। তো ম্যানুয়ালি যখন ভেরিফাই করতেছে তখন আমার দুইটা সুবিধা, আমি মেজর সুবিধা পাচ্ছি। এক নম্বর হচ্ছে এটা ফাস্টার হচ্ছে, দুই নম্বর হলো পিওডব্লিউ এর চাইতে 99% লেস এনার্জি কি করছে, কনজিউম করতেছে। এটা হচ্ছে হিউজ একটা মানে গুড সাইড আর কি পিওএস এর। তাহলে কি হচ্ছে, ফার্স্টার আমি ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারতেছি, সেকেন্ড হচ্ছে আমি 99% লেস এনার্জি কনজিউম করতেছি এই পিওএস এ বা প্রুফ অফ স্টেকে। ঠিক আছে, তাহলে প্রুফ অফ স্টেকে আমরা এইভাবে ভেরিফিকেশনটা করতে পারতেছি। এখন এই জায়গাতে একটা প্রশ্ন আপনাদের মধ্যে করতে পারেন যে ভাই এইটা মানুষ কি করবে, ম্যানুয়ালি এটাকে ভেরিফাই করবে। এখন ওই মানুষটা যদি 2 নাম্বার হয় তাহলে তো 2 নাম্বার ব্লক অ্যাড করে নেবে, মানে ম্যালিসিয়াস ব্লক অ্যাড করে ফেলতে পারে। এখানে পিওএস কি করেছে, একটা ইন্টেলিজেন্ট মানে তাদের মানে ক্যারিশমা দেখিয়েছে। ইন্টেলিজেন্ট ক্যারিশমাটা কি, সেটা হলো এখানে কোন ব্যক্তিটা, আমরা বলেছি র্যান্ডমলি সিলেক্ট হবে, বাট র্যান্ডমলি সিলেক্ট হলেও এখানে এমন একটা অ্যালগোরিদম দেওয়া আছে, যেই অ্যালগোরিদম কি করে জানেন, এই নেটওয়ার্কে যাদের সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার কেনা আছে, কি বললাম, সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার বা স্টেক কেনা আছে, তাদের মধ্যে থেকে আসলে এই জায়গাতে কি হয়, সিলেক্ট হয়। এখন মনে করুন আপনার একটা নেটওয়ার্ক, আপনি হিউজ ইনভেস্ট করে আপনি কি হয়েছেন, স্টেক হোল্ডার হয়েছেন। এরপরে আপনি কি হলেন, এখানে ভ্যালিডেটর নির্বাচিত হলেন। যারা এই যে ভ্যালিডেট করে তাদেরকে বলা হয় ভ্যালিডেটর। তাহলে মনে করুন আপনি ভ্যালিডেটর নির্বাচিত হইলেন। এখন আপনি ভ্যালিডেটর নির্বাচিত হইলেন এই রিজনে যে আপনার এখানে বেশি কি রয়েছে, আপনার বেশি এখানে হচ্ছে শেয়ার রয়েছে। আর আপনি কি চাইবেন যে আমি একটা ম্যালিসিয়াস ব্লক অ্যাড করে আমি আমার পুরো সিস্টেমটাকে করাপ্ট করব? করাপ্ট করে কার ক্ষতি হবে বলেন দেখি? আপনারই বেশি ক্ষতি হবে। এখন হতে পারে এরকম যে আপনি ঘুষ নিয়েছেন তার চেয়ে তো বেশি পরিমাণ, হ্যাঁ ঠিক আছে মাইনে নিলাম, আপনার 10 টাকা ইনভেস্ট করা আছে, 20 টাকা ঘুষ নিয়েছেন, নিলেন, নেওয়ার পরে ধরা তো আপনি মাস্ট করবেন, এটা ডিসেন্ট্রালাইজ। যদি ধরা পড়েন তাহলে কি হবে জানেন, আপনার 10 টাকা পুরাই বার্ন হয়ে যাবে, মানে নষ্ট, পুরাই নষ্ট। তাহলে হাতে ধরে আপনি চাইবেন যে এভাবে আমি আমার নিজের ফান্ডটাকে নষ্ট করব? কখনোই চাইবেন না। সো এইভাবে মূলত কি করা হয়, প্রুফ অফ স্টেকে আমাদের ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করা হয়। ইথেরিয়াম প্রথম যখন তারা নিয়ে আসলো, ওরা লঞ্চ করলো, তখন ইথেরিয়াম প্রথমে ইউজ করতো মূলত প্রুফ অফ ওয়ার্ক পিওডব্লিউ। কিন্তু ওই যে আপনার এনভায়রনমেন্ট, হ্যাঁ, প্রতিনিয়ত যে কনসার্ন গুলো আসলো যে এত এত এনার্জি সে কি করছে, নষ্ট করতেছে পিওডব্লিউ, তখন এই প্রুফ অফ ইথেরিয়াম কি করলো, তাদের কমিউনিটির সিদ্ধান্তে ভোটাভুটি করলো, ভোটাভুটির সিদ্ধান্ত নিয়ে তাদের ইথেরিয়াম 2.0 তে তারা শিফট করলো মূলত পিওএস এ। তাহলে এখন যেটা ইথেরিয়াম 2.0, এটা হচ্ছে মূলত তাদের কনসেনসাস মেকানিজম হচ্ছে পিওএস, প্রুফ অফ স্টেক। ঠিক আছে, তো এরকম অসংখ্য কনসেনসাস মেকানিজম আছে, আপনারা একটু পড়াশোনা করবেন। মেকানিজম ইন ব্লকচেন, অনেকগুলো এক্সাম্পল আছে, হ্যাঁ, অনেকগুলো কনসেনসাস মেকানিজম আছে। প্রুফ অফ অথরিটি, প্র্যাকটিক্যাল বিজনেস ফল্ট টলারেন্স, পিবিএফটি, হ্যাঁ, ডেলিগেটেড প্রুফ অফ স্টেক, ডিপিওএস, এবং অসংখ্য প্রুফ অফ প্রোটোকলস আছে, সবগুলো নিয়ে আপনি একটু স্টাডি করবেন। বাট সো ফার পপুলার, মানে মোস্ট পপুলার, মোস্ট সিকিউরিটির দিক দিয়ে ডেফিনেটলি পিওডব্লিউ, পপুলার পিওএস ভালো পপুলার এটা। ঠিক আছে, এইভাবে মূলত আমাদের ব্লক চেইনে কি করা হয়, ব্লক চেইনে মূলত আমাদের সিকিউরিটি এনশিওর করা হয়, হ্যাঁ, সবকিছুকে মূলত সেফ রাখা হয়, ভেরিফাই করা হয় এই ওয়েগুলো ফলো করে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত আমাদের প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক, কনসেনসাস মেকানিজম, এবং আমাদের ব্লক চেইনে মাইনিং কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা ভাই, আমি যে কালকে কোয়েশ্চেন করছিলাম যে আপনাকে হ্যালো বলছে আপনি আর আমি লিখলে তো দুইটা, এখন এখানে যে আলাদা করতেছে মূলত হচ্ছে ওই হ্যাশটাকে ননস আর টাইম স্ট্যাম্প তাহলে। হ্যাঁ, কারেক্ট, মানে আপনি যে টার্গেট হ্যাশটা দিচ্ছেন, ওই হুম, টার্গেট হুম। হ্যাশটা আলটিমেটলি আপনার হ্যাশ হচ্ছে। এখন এখানে যে বললেন ম্যানুয়ালি করতেছে, এখন এতগুলা বিলিয়ন বিলিয়ন ইয়া থেকে একজন মানুষের তো ওইটা আরো বেশি টাইম লাগবে না ওইটা? কি করতে বুঝি নাই। এই এই যে আমরা এখানে পিওএস এর মাধ্যমে প্রুফ, মানে প্রুফটা তো ভেরিফাই করতেছে। হ্যাঁ, তাহলে ধরেন এখন একজন মানুষ যদি ওইটা ম্যানুয়ালি করে, ওইটা একটা কম্পিউটার চাইতে অনেক বেশি স্লো হবে না? না স্লো হবে কেন, অবশ্যই ফাস্টার হবে আরো। এখানে সময়টা কিসে নিচ্ছে, সময় নিচ্ছে মাইনিং এ। আচ্ছা, এর বাইরে ধরেন যে এখন
একজন মানুষ সর্বোচ্চ কয়টা এরকম ভেরিফাই করতে পারে? ধরেন এখানে হিউজ পরিমাণ হ্যাশ আছে, তো এটার জন্য হ্যাঁ, লেট মি সে ইথেরিয়ামে ট্রানজাকশন কমপ্লিট হয় 3 থেকে 4 মিনিট লাগে অ্যাভারেজ, 3 to 4 মিনিটস। সো এটা এই সময়টুকু লাগে ভেরিফাই করতে। গট ইট? বুঝতে তার পেরেছি। মানে এখানে এটার জন্য হিউজ পরিমাণের একটা হিউম্যান ইয়ারও দরকার, কিসের? ইয়ার আর কি, মানে ফোর্স, যারা এটাকে ভেরিফাই করতে পারবে। ফোর্স মানে কি? ম্যান মানে পাওয়ার অনেক লাগে মনে হয় ভাইয়া। ম্যান পাওয়ার দরকার আছে। ভ্যালিডেটর কারা নির্বাচিত হচ্ছে এখানে? নোড মানে ইউজাররাই তো। ইথেরিয়ামে যারা স্টেক হোল্ডার আছে, ইথেরিয়ামের স্টেক হোল্ডার মানে কি বলেন দেখি? ইথেরিয়ামের টোকেন যারা কিনে রেখেছে, নেটিভ টোকেন যারা কিনে রেখেছে, তারা এখানে স্টেক হোল্ডার না? তো এই সংখ্যা কত জানেন আপনি? লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ, এটা হাজার হাজার না, লক্ষ। এর বাইরে ধরেন ওইখানে যারা ওইটা নির্বাচিত হইতেছে ওদের তো ওইখানে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্টও থাকতে হইতেছে, কারেক্ট। তার মানে মানে তার মোটামুটি বলা যায় যে অনেক ধন সম্পদ থাকতে হইতেছে, মানে হ্যাঁ, মানে এটা লজিক্যালি এরকমই হইতেছে না? কারেক্ট কারেক্ট। এবং পিওএস এর এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ যে ইট টেন্ডস টু বি সেন্ট্রালাইজেশন, অর্থাৎ যার বেশি সম্পত্তি সেই বারবার কি হবে, ভ্যালিডেটর হবে। এবং এখানে রিওয়ার্ড ভি কিন্তু ভ্যালিডেটর পাই, পিওডব্লিউ তে রিওয়ার্ড ভি কে পাইতো বলেন দেখি? মাইনর পাইতো, কারণ কষ্ট করতো মাইনর। বাট পিওএস এ কষ্ট করে কে? কে কষ্ট করে বলেন দেখি? ভ্যালিডেটর। তাহলে এখানে রিওয়ার্ড ভ্যালিডেটর পাই। তো এখানে রিচ কি হচ্ছে, আরো রিচার হচ্ছে। বুঝছেন? হুম। হ্যাঁ, ওইটাই। আচ্ছা তবে ভাই, আমার আপনি যে একটু বললেন, ইয়ে ছিল যে পুরো প্রুফ অফ ওয়ার্ক আর প্রুফ অফ স্টেক এটার ভিতর দুইটা পার্থক্য বললেন যে প্রুফ অফ ওয়ার্কে হলো একটা ডিভাইস মাইনাস করে আর প্রুফ অফ স্টেকে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে ওরা একসাথে করে ফেলে। আমার কথা হবে স্যার, যদি সবাই একসাথে করে এনার্জি তো এখানে সেম কনজিউম হয় তাই না? এনার্জি সেম কনজিউম হয়? না, একটা ডিভাইস যেহেতু একা সবগুলো করতে সবগুলো অনেকগুলো ডিভাইস কানেক্ট করলে ওরা তো সেম এনার্জি কনজিউম করবে না, মানে ইলেকট্রিসিটি এগুলো করতে পারবে না। প্রুফ অফ স্টেক এবং প্রুফ অফ ওয়ার্কে? বা প্রুফ অফ ওয়ার্কে তো একটা ডিভাইস করে, তো এই জন্য ওরা এখানে এনার্জিটা বেশি লাগে। তো অনেকগুলো স্টেকে যখন আমরা অনেকগুলো ডিভাইস কানেক্ট করে একটা ইয়াকে সলভ করি, তো ওদের স্টেকে? কিনা এনার্জিটা আচ্ছা স্টেক, আচ্ছা পিওএস এ কি আমাদের মাইনিং আছে? আপনার এনার্জিটা কে নিচ্ছে? মাইনিং প্রসেসের জন্য নিচ্ছে, তো মাইনিং তো পিওএস এ নাই, তাহলে আপনি মানে কম্পেয়ার তো না, কম্পেয়ারেবল তো না। আছে। আমাদের এনার্জি লাগছে মাইনিং এর জন্য, মাইনিং পিওডব্লিউ ছাড়া নাই, পিওএস এ মাইনিং নাই। বুঝতে পেরেছেন? নেক্সট। আমি 50 পর্যন্ত নেবো, কোয়েশ্চেন নেবো, মানে 50-এ আমি আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, যে আমার আমরা একটা ভাই, জিনিস হচ্ছে, হ্যাঁ। ওই ব্লক চেইনে আমরা মাইনিংও করতে পারি অথবা অন্যের কাছ থেকে একটা ব্লক কিনতে পারি। আপনি কি এখন মাইনিং এর কথাটা বললেন, কিনাটা না? না না, ব্লক কিনতে পারেন মানে কি? কোথায় ব্লক কিনতে পারবেন না, আপনি? মানে ব্লক না, আমরা হচ্ছে ওই বিটকয়েন ধরে নিলাম, বিটকয়েন বিটকয়েন আমি আর আরেকজনের কাছ থেকে কিনে নিলাম, হ্যাঁ, কিনলেন। তাহলে তো তখন মাইনিং এর বিষয়টা আসতেছে না। অবশ্যই আসতে, হ্যাঁ, আসতেছে তো। আপনি ব্লক, কিনতে পারবো। শোনেন শোনেন, বিটকয়েন কিনলেন, তার মানে আপনি ট্রানজাকশন করতেছেন না? তো ওই হুম। ট্রানজাকশনটাকে ভেরিফাই করার জন্যই তো এই মাইনিং প্রসেসটা। ওই ট্রানজাকশন, বিটকয়েন একটা ট্রানজাকশন করেন, দেখবেন কত সময় নেয়। না সেটা বুঝলাম, পরপর দুইটা একটা হচ্ছে ট্রানজাকশন করবেন, লেট মি সে, পরপর দুইটা ট্রানজাকশন, দুইটা ট্রানজাকশনে দেখবেন টোটাল 20 মিনিট সময় নেবে। সো ওই 20 মিনিট সময়ের মধ্যে মাইনিং করা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি তো মাইনিংও করতে পারি, মানে যদিও মানে কোয়াইট ডিফিকাল্ট, মানে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন কিনা, মাইনিং তো যে কেউ করতে পারবে, কিন্তু ঘটনা জি হচ্ছে আপনার ওই পরিমাণ সেট আপ লাগবে। আপনি শুধু মাইনিং আপনি মানে করবো বললেই তো হবে না, আপনার তো কম্পিট করতে হবে। মাইনিং তো পৃথিবীতে হাজার হাজার মাইনিং কোম্পানি আছে, কোটি কোটি টাকা তো ইনভেস্ট করে রেখেছে। ডিফিকাল্ট, ওটা তো ডিফিকাল্ট। তো কারেক্ট। আপনি যে প্রসেসটা বললেন সেটা কি ট্রানজেকশনের জন্য সেম প্রযোজ্য নাকি মাইনিং এর জন্য শুধু? হ্যাঁ, আপনি এটাই বুঝতেছেন না যে মাইনিংটা করি কেন। মাইনিং তো করি আমি ওই ট্রানজাকশনটার ভ্যালিডিটি চেক করার জন্য, ভ্যালিডিটি ভেরিফাই করার জন্যই তো মাইনিংটা করা হয়। তো দুইটা তো কানেক্টেড, দুইটা তো ডিফারেন্ট থিং না। জি 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 ট্রানজাকশন না করলে তো মাইনিং করতেই হতো না। যদি কোনো ট্রানজাকশন বিটকয়েনে না করতেন, কোনো মাইনিংই ছিল না সেখানে। ট্রানজাকশন করেন বলেই মাইনিং হচ্ছে। জি জি, আচ্ছা বুঝতে কথা পারলাম। বুঝতে পেরেছেন? সো আপনি মনে করুন, আপনার নাম কি ভাই? ওসমান গনি ভাই উসমান। নাকি? জি জি আচ্ছা গনি ভাই, মনে করুন আপনি এখন বিটকয়েন পাঠাবেন আপনার বন্ধুকে। ঠিক আছে, সো গনি
গনি ভাই একটু মনে করুন হচ্ছে আপনার ফ্রেন্ডের নাম মনে করুন করিম। সো আপনি একটা ট্রানজাকশন ইনিশিয়েট করলেন না, ধরুন 20 বিটিসি আপনি সেন্ড করতেছেন, ঠিক আছে? এটা যখন আপনি ইনিশিয়েট করলেন এরপর থেকে মাইনিং প্রসেস শুরু হয়ে গেল। এই ট্রানজাকশনটা কি হবে, একটা পুলে থাকবে, এই পুল থেকে মাইনররা কি করবে, পিক করবে, পিক করার পর মাইনিং শুরু করে দিবে। কথা বুঝতে পেরেছেন? তো মাইনিং করতে সময়টা লাগে, এই জন্য তো বিটকয়েন আপনি ওই যে ট্রানজাকশন ইনস্ট্যান্টলি হয় না, ওই যে বললাম না যে অ্যাভারেজ 10 মিনিট লাগবে। জি গট ইট? জি জি। আরেকটা যে আপনি যে আচ্ছা, এটা বলছিলেন এটা যে লাস্ট প্রশ্ন নেবো আমি, এই সরি সরি সরি, হ্যাঁ আমার এই যে 50 সময় শেষ করতে হবে, হ্যাঁ জি বলুন ভাই কোয়েশ্চেনটা। যে আপনি যে বলছিলেন যে মানে ইয়াতে ডিফিকাল্টিটা বাড়তে থাকে, এই ডিফিকাল্টি কিভাবে বাড়বে বা কে বাড়ায় ডিফিকাল্টি কি? ব্লক গুলো আর কি আপনি যে কিভাবে বললেন অ্যাড যে হয়। ব্লক চেইনে প্রত্যেক বছর বছর বা হ্যাঁ কিছুক্ষণ পর বাড়ে। পর কিভাবে বাড়ে ডিফিকাল্টিটা এটা বাড়ে। বুঝলেন, কিভাবে বাড়ে? জি জি এগুলো সব কিছু রিটেন আছে। এই যে এটাই তো বললাম যে কনসেনসাস মেকানিজমের কাজই এটা, পিওডব্লিউ তে এভরিথিং রিটেন, যে কিভাবে ডিফিকাল্টি লেভেলটা বাড়বে, কত দিন পর বাড়বে, এভরিথিং রিটেন। সো এগুলো ডিফাইন করে কনসেনসাস মেকানিজম বা প্রোটোকল। গট ইট? জি স্যার কালকে ক্লাস কটার সময় শুরু হবে? কালকে মঙ্গলবার তাই না? হুম, কালকে মোস্ট প্রবাবলি 10টায়, তারপরে থ্যাংক জানি ইউ না স্যার, আলোচনা। 10টার সময় হলে ভালো স্যার। হুম, ঠিক আছে। তো থ্যাংক ইউ, হ্যাঁ আজকে ধন্যবাদ আপনাদের। অবশ্যই এই ইয়াগুলো পুরোটা আরেকবার দেখবেন। আই নো যে এটা হচ্ছে ডিফিকাল্ট লাগবে আপনাদের কাছে, যেহেতু আজ ভেরি ফার্স্ট আজকে আপনারা দেখতেছেন ব্লক আচ্ছা ভাই, চেইন। অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার জন্য কি স্পেসিফিক কোনো টাইম আছে? হ্যাঁ, বলে দিবে, গ্রুপে বলে দিবে। সো বিষয় হচ্ছে ব্লক চেইনে যে শব্দগুলো শুনতেছেন এগুলো হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আপনারা শুনতেছেন। সো ফার্স্ট টাইম এটা খুবই ডিফিকাল্ট মনে হবে, আমার কাছে লেগেছিল যখন আমি ব্লক চেইন শিখেছিলাম, হ্যাঁ। বাট যখন প্রতিনিয়ত আপনি সবার এগুলো এগুলা চর্চা করবেন, আরেকবার করে রিভিউ করলে বেটার হতো। অ্যাবসলিউটলি, সো যখন মানে চর্চা করতে থাকবেন তখন দেখবেন যে ইট বিকামস ইজিয়ার টু ইউ, হ্যাঁ। সো অবশ্যই আসলে আমার একটু যদি টাইম দেন, একটা কোয়েশ্চেন করতে চাইতেছিলাম। আহ, এটা হচ্ছে মানে এইগুলো টপিকের বাইরে। হ্যাঁ আহ, বলেন quick। ধরেন যে আমরা একটা জিনিস শিখি তো কিছু উদ্দেশ্য থাকে, এখন ওইটার প্রতি প্যাশন থাকতে হয়, আর ওইখান থেকে কিছু পাওয়ার একটা ইয়া থাকে। হ্যাঁ এখন ধরেন একজন একদম বিগিনার লেভেল, যার একদম প্রোগ্রামিং এর নলেজও নাই, হ্যাঁ অন্যান্য প্রোগ্রামিং বাদই দিলাম। তো ওই রকম লেভেল থেকে একজনের একটা পর্যায়ে ব্লকচেনের